দর্শক, স্বাধীন ভাষা ফেসবুক পেজে আপনাদের স্বাগতম। আমাদের স্বাধীন ভাষা ফেসবুক পেজের নিয়মিত আয়োজন, নির্বাচন উপলক্ষে যে নিয়মিত আয়োজন, নির্বাচনী অঙ্গীকার এবং নির্বাচনী ইশতেহার অর্থাৎ পরিবর্তনের অঙ্গীকার ও নির্বাচনী ইশতেহার নিয়ে আমাদের যে নিয়মিত আয়োজন, সেই আয়োজনে আজকে আমাদের সাথে উপস্থিত আছেন কুষ্টিয়া ৩ সদর উপজেলার বিএনপি মনোনীত প্রার্থী জনাব ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকার। স্যারকে আমরা প্রথমে আমাদের স্বাধীন ভাষা ফেসবুক পেজে বরণ করে নেব। স্যার, কেমন আছেন? আচ্ছা, আলহামদুলিল্লাহ। স্যার, কুষ্টিয়া সদর উপজেলা এই প্রথম বোধহয় একজন আপনার মতো ইয়াং এমপি পেতে যাচ্ছে। তো আপনার কাছে আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে, মানে আপনি তো অতীত রাজনীতিতে যুক্ত ছিলেন, তো এমপি হবেন, এই ধরনের চিন্তা ভাবনা কবে থেকে এবং কেন? ধন্যবাদ আপনাকে। আসলে যখন থেকে আমি বুঝতে শিখেছি যে আমরা তৃতীয় বিশ্বের নাগরিক, আমাদের সাথে উন্নত বিশ্বের জীবন মানের, জীবনযাত্রার অনেক পার্থক্য আছে, তখন থেকেই আসলে আমার এই আশা আকাঙ্ক্ষা যে আমি দেশের জন্য, মানুষের জন্য কাজ করব। এবং আপনারা জানেন যে মানুষের জন্য, দেশের জন্য কাজ করতে হলে ব্যক্তিগতভাবে কাজ করলে একটা লেভেল পর্যন্ত করা যায়, কিন্তু সার্বিকভাবে কাজ করা কঠিন। তখন থেকে আমার মনে হয়েছে যে আসলে যদি সংসদ সদস্য হওয়া যায় বা এমপি হওয়া যায়, তখন মনে হয় তাদের সার্কেলটা আরো বড় হবে এবং সবাইকে নিয়ে সুন্দরভাবে কাজ করা যাবে। যেহেতু আপনি নিজে একজন ইয়াং, বলা চলে আমাদের থেকেও আপনাকে ইয়াং দেখাচ্ছে, তো আপনার কাছে জনগণের প্রত্যাশা স্বভাবতই বেশি, বেশি বলতে অনেক বেশি। তো আপনি আসলেই যখন এমপি হবেন, তরুণদের নিয়ে আপনার ভাবনা কি? আপনারা জানেন যে আমাদের এই কুষ্টিয়া এলাকায় অনেক বেকার তরুণ যুবক আছে। এদের জন্য আমার শর্ট টার্ম এবং লং টার্মে দুইটা পরিকল্পনা আছে। একটা হচ্ছে এই তরুণ বেকার যুবক যারা আছে তাদেরকে আমরা বিভিন্ন বিদেশি ভাষা, যেমন কোরিয়ান, জাপানিজ, চাইনিজ, এই সমস্ত ভাষা তাদেরকে আমরা শেখাতে চাই। এর জন্য আমরা কুষ্টিয়া এলাকায় ভাষা শিক্ষা ইনস্টিটিউট করতে চাই। এর মাধ্যমে তাদেরকে আমরা বিদেশি ভাষা শিখিয়ে আমরা বিদেশে ভালো চাকরির ব্যবস্থা করতে পারি। এছাড়াও আমরা তরুণ যুবকদেরকে আমরা যদি ট্রেনিং দিই, বিভিন্ন ট্রেনিং দিয়ে তাদেরকে আমরা যদি বিদেশে পাঠাই, এখন তারা যে ধরনের স্যালারি পাচ্ছে তার থেকে অনেক বেশি স্যালারি তারা পাবে। আর যারা রেগুলার স্টুডেন্ট, আপনারা জানেন যে কুষ্টিয়া এলাকায় অনেক শিল্প কলকারখানা আছে, এখানে দক্ষ জনশক্তির অনেক প্রয়োজন। এখানে আমাদের একটা দুইটা প্রাইভেট ইউনিভার্সিটি আছে, একটা পাবলিক ইউনিভার্সিটি আছে ইসলামী বিশ্ববিদ্যালয়। এটার পাশাপাশি আমরা যদি একটা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বা টেকনিক্যাল ইউনিভার্সিটি করতে পারি, তাহলে আমাদের এই তরুণ যুবক এবং ছাত্রদের জন্য কর্মমুখী শিক্ষার বা টেকনিক্যাল এডুকেশনের একটা ব্যবস্থা হবে, এবং এর ফলে কুষ্টিয়া এলাকায় এবং কুষ্টিয়ার বাহিরেও তারা তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারবে। আপনি একজন বৃক্ষপ্রেমী মানুষ, সেটা আমরা জানি, এবং এখন অব্দি মানুষের সেটা দেখা হয়ে গেছে যে আপনি পরিবেশ প্রেমী মানুষ, বৃক্ষপ্রেমী মানুষ। আসলে বৃক্ষপ্রেমী মানুষের মনটা তরুলতার মতোই সতেজ এবং নরম হয়। সো আপনার কাছে যদি একটু হার্ডলি আমরা জানতে চাই, সেটি হচ্ছে এই বৃক্ষপ্রেমী জাকির হোসেন সরকার যদি এমপি হয়ে যায়, আপনি জানেন যে বাংলাদেশের রাজনৈতিক ক্ষমতা এটা মোহই, একটা মোহ মানুষকে পেয়ে যায়। তো সেই ক্ষেত্রে এই প্রকৃতি প্রেমী জাকির হোসেন সরকার যদি ক্ষমতা যায়, তাহলে তার মন কি এমন সতেজ থাকবে, নাকি মরুভূমির মতো রূপ নেওয়ার আশঙ্কা রয়েছে? আসলে সেরকম কোনো আশঙ্কা নেই, কারণ আপনারা জানেন যে আমি এর আগে উপজেলা চেয়ারম্যান ছিলাম। 2014 সালে আমি উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলাম, এবং 5 বছর আমি এই আওয়ামী ফ্যাসিস্ট সরকারের সাথে যুদ্ধ করে আমি টিকেছিলাম। কারণ আমি উপজেলা চেয়ারম্যান হওয়ার অল্প কিছুদিনের পরেই আমার নামে গায়েবী মামলা করে আমাকে সাসপেন্ড করা হয়। আমি তখন হাইকোর্টে রিট করে আমি আবার আমার কাজ করার সুযোগ পাই। আমি আবার আমার দপ্তরে ফিরে আসি, এবং আমি, আপনারা জানেন যে সেই 5 বছরে আমাকে এই কুষ্টিয়ার মানুষ দেখেছেন যে আমি আসলে উপজেলা চেয়ারম্যান হিসেবে কিভাবে কাজ করেছি,
তখন আমার মন মানসিকতা কিভাবে এরকম মানে সহজ সরল ছিল, নাকি এই আপনি যেটা বললেন যে মরুভূমির মতো শুষ্ক হয়েছিল, সেটার প্রমাণ কিন্তু আমি তখন দিয়েছি। আমি আশা করি যে আমি যে মানুষের সাথে কাজ করতে পছন্দ করি, মানুষকে নিয়ে কাজ করতে পছন্দ করি, এবং সত্যকে সত্য বলা, মিথ্যাকে মিথ্যা বলাই আমার স্বভাব, আমার আমার স্বাভাবিক, আমার প্রক্রিয়া বা স্বাভাবিক আমার নেচার। আর যেটা আমি বলতে চাই যে কুষ্টিয়া এলাকায় আপনারা জানেন যে এখানে আহ, অনেক সমস্যা আছে, যেমন এখানে সন্ত্রাস, চাঁদাবাজি, দখলবাজি, এর সাথে আমি কখনোই বিন্দুমাত্র আপোষ করিনি, কারণ আপনারা জানেন যে আমি রাজনৈতিক পাশাপাশি আমি ব্যবসা বাণিজ্য করি, এবং বিগত 16-17 বছরে আমি যদি আপোষকামী হতাম তাহলে কিন্তু আমি আমার ব্যবসা বাণিজ্য টিকিয়ে রাখতে পারতাম, কিন্তু আপনারা জানেন যে বিগত 16-17 বছরে আমি সবচেয়ে ক্ষতিগ্রস্ত এই কুষ্টিয়া এলাকার মানুষদের মধ্যে। তো আপনারা বলতে পারেন যে আমি আসলে এরকম আপোষকামী মানুষ না। আমি মানুষের সাথে কাজ করতে পছন্দ করি, মানুষকে নিয়ে কাজ করি, সবার সাথে সুন্দর সুসম্পর্ক রেখে আমি চলতে পছন্দ করি। জি, আপনি সত্যকে সত্য বলুন এবং সত্য সেটি নিজের বিরুদ্ধে গেলেও সেটা বলাটাই শ্রেয়। আমরা সেই আশাটাই করব। জি, আহ, ধন্যবাদ। তো আপনার কাছে আমাদের আরেকটি প্রশ্ন, সেটি হচ্ছে আপনি নিশ্চয়ই জানেন আপনার বিরুদ্ধে নানান ধরনের মিথ হাওয়ায় ভেসে বেড়াচ্ছে। সমাজের নানান স্তর থেকেই নানান এলিগেশন, সেটা আপনার অজানা নেই। তো সেক্ষেত্রে আপনি একটা পক্ষ, আপনার বিদ্রোহী পক্ষ থাকাটাই স্বাভাবিক। বিদ্রোহীদের আপনি কিভাবে নেবেন? গ্রহণ করবেন নাকি দমন করবেন? আমি আসলে এটা একটু অন্যভাবে দেখতে চাই। সমালোচনা আমি পছন্দ করি, এবং সমালোচনা করলে যদি সেটা গঠনমূলক হয়, মানুষের মধ্যে কোনো যদি দুর্বলতা থাকে বা কোনো ত্রুটি থাকে, রাইট, নিজেকে চেনা যায়, বা মানুষ আসলে আমার কোন জিনিসটা দেখতে অপছন্দ করে, কোন জিনিসটা দেখতে পছন্দ করে, সেটা কিন্তু এই সমালোচকদের মাধ্যমে আমরা বুঝতে পারি। এই জন্য আমি গঠনমূলক সমালোচনা পছন্দ করি, এবং যারা সমালোচনা করে তারা যদি আমার কাজকর্ম ভালো দেখে, তাহলে একটা পর্যায়ে কিন্তু আর ওই সমালোচনা করবে না, এবং তারা কিন্তু তখন তাদের মুখটা বন্ধ হয়ে যাবে। এবং আমি সমালোচকদের আমার কাজের মাধ্যমে তাদের মুখ বন্ধ করতে চাই, মানে আইন প্রয়োগ করে বা তাদের সাথে খারাপ ব্যবহার করে বা তাদেরকে গালাগালি করে আমি তাদের মুখ বন্ধ করতে চাই না। জি, ধন্যবাদ। আমরা রাজনীতিবিদদের কাছ থেকে এই ধরনের মন মানসিকতাই আশা করি। এবার যদি আমরা একটু আপনাকে অন্যভাবে প্রশ্ন করি, ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকার তরুণদের আইডল। এই ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকার যখন এমপি হবেন, আমরা আশা করি আপনি এমপি হবেন, সেই হিসেবে আমরা প্রশ্নটি করছি যে আমরা কি তখন আপনাকে ইচ এন্ড এভরি সিকোয়েন্স, আমরা কি আপনাকে জবাবদিহি করতে পারবো? যৌক্তিক সমালোচনা করার অধিকার আমরা পাবো? অবশ্যই আপনারা দেখেছেন যে আমার যে ফেসবুক আইডি যেটা আছে, সেখানে আমি যে পোস্ট গুলো করি, এখানে যে কমেন্ট গুলো আসে, বেশিরভাগ কমেন্টই যেখানে জবাব দেওয়ার মতো বা যেখানে জবাব দেওয়ার প্রয়োজন, সেখানে আমি কিন্তু পার্সোনালি জবাব দিই, আপনারা হয়তো খেয়াল করেছেন। আপনারা আমাকে সবসময় পাবেন, এবং যে কোনো বিষয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে বা জিজ্ঞাসা কিছু থাকে বা জানার কিছু থাকে, সেটা টেলিফোনের মাধ্যমে হয়, অথবা ফেসবুকে কমেন্টের মাধ্যমে হয়, অথবা সরাসরি দেখা সাক্ষাৎ করে আপনারা জানতে পারবেন। এই ব্যাপারে আমি বলতে পারি আমার টেলিফোন 24 ঘন্টা খোলা থাকে, যে কোনো সময় আমাকে পাওয়া যায়। আমি কখনোই আমার ফোন বন্ধ থাকে না, এবং আমি আপনাদেরকে নিশ্চয়তা দিতে পারি যে কোনো বিষয়ে আপনারা স্বাধীনভাবে যে কোনো সময় আমার কাছ থেকে জবাব দিয়ে বলেন, আর প্রশ্নের উত্তর বলেন বা জিজ্ঞাসার জবাব বলেন আপনারা। সেটা কি আমরা কি ধরেন আপনার দলীয় অথবা কাছের কেউ কোনো লোকের কোনো অপরাধ সম্পর্কে যদি আপনি অবহিত হন, সেই ব্যাপারে আমরা আপনার কাছে বিচার দিলে আপনি কি বিচার পাবো? অবশ্যই 100%। আমার দলীয় লোককে যদি আমি বিচার করতে না পারি বা তাকে যদি আমি সঠিক রাস্তায় নিয়ে আসতে না পারি, তাহলে তো আমি পুরোপুরি ব্যর্থ বলে আমি মনে করবো। আমি যদি আমার কাছের মানুষকে সঠিক রাস্তায় আনতে না পারি, তাহলে সাধারণ মানুষ বা আমার বিপক্ষের মানুষ বা অন্য মানুষকে আমি কিভাবে ভালো রাস্তায় নিয়ে আসবো বা তাদের জন্য কাজ করবো বা তাদেরকে সঠিক পথ দেখাবো। ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকার পরিবর্তনের অঙ্গীকার নিয়েই রাজনীতিতে এসেছেন, আমরা সেটা বিশ্বাস করি, এবং পরিবর্তনের জন্যই তিনি এমপি হতে চাচ্ছেন সেটি আমরা বিশ্বাস করি। তো এই পরিবর্তনের হাওয়া যদি কুষ্টিয়া শহরে লাগে, তাহলে সেক্ষেত্রে আমরা কুষ্টিয়াকে একটি মডেল শহর হিসেবে পাবো, সেই আশা ব্যক্ত করছি। এবং আপনার কাছে আমরা কিছু সমস্যা তুলে ধরছি, সেটি হচ্ছে আপনি জানেন কুষ্টিয়ার সবচেয়ে বড় সমস্যা হচ্ছে মাদক। এই ছাড়াও এখানে যোগাযোগ ব্যবস্থা, চিকিৎসা ব্যবস্থা খুবই নিম্নমানের।
সেটি আপনার অজানা নয়। এবং এখানে অধিকাংশই যেহেতু খেটে খাওয়া মানুষ, কৃষক, এই ধরনের সমস্যাগুলোর সমাধানে আপনি কি ধরনের পদক্ষেপ নেবেন? সেটা কি কুইক রেন্টাল পদক্ষেপ, অর্থাৎ আমরা যেটাকে রকেট সিকোয়েন্স পদক্ষেপ বলি, এই ধরনের হবে, নাকি দীর্ঘমেয়াদী কোনো পরিকল্পনা আছে আপনার? এটা আসলে বিশেষ করে মাদক এবং জুয়ার ব্যাপারে, আপনি অনলাইন জুয়া, এটা একটু বিশেষ করে তরুণ যুবকদের জন্য একটা বড় ধরনের সমস্যা, ক্যান্সারের মতো। এটা আসলে আমি দুইটা পথ আমি চিন্তা করি, একটা শর্ট টার্ম, একটা লং টার্ম। আপনারা জানেন যে কুষ্টিয়া সীমান্তবর্তী একটা জেলা। তো মাদক কিন্তু যারা মাদক সেবন করে বা যারা মাদক নেয়, তারা কিন্তু এটা তৈরি করে না। তাদের কাছে যে কোনো ভাবে এটা সাপ্লাই আসে। তা আমরা যেটা মনে করি, এই সাপ্লাইটা যদি আমরা বন্ধ করতে পারি এবং আমাদের বর্ডার দিয়ে যেখানে যেভাবে যেটা আসে, আমরা যদি এটা বর্ডারটা সিল করতে পারি, আসাটা বন্ধ করতে পারি, তাহলে সাপ্লাইটা হয়তো কমে যাবে। সাপ্লাইটা কমে গেলে কিন্তু এটা ইমিডিয়েটলি যেটা বলছেন সেই ব্যবস্থাটা হলো যে সেই সাপ্লাইটা না পেলে এটা নিতে পারবে না। আর আরেকটা লং টার্ম যেটা, সেটা হচ্ছে আপনারা জানেন যে কুষ্টিয়া সাংস্কৃতিক রাজধানী। আমাদের তরুণ যুবকদেরকে আমরা যদি সংস্কৃতিতে বা তাদেরকে ইনভলভ করতে পারি, তাদেরকে আমরা যদি খেলার মাঠে নিয়ে আসতে পারি। আপনারা দেখেছেন যে এর আগে আমরা বিভিন্ন সময় সকালবেলায়, এখন যেমন আমরা পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করি বা সবুজায়নের কাজ করি, রাস্তায় গাছ লাগাই, আগে কিন্তু আমরা সকালে উঠে খেলাধুলা করতাম, ফুটবল ক্রিকেট খেলতাম। আমাদের তরুণ যুব সমাজকে আমরা যদি খেলার মাঠে এবং শরীরচর্চা এবং সংস্কৃতিতে ইনভলভ করতে পারি, তাহলে কিন্তু এই দিকটা কমে যাবে। কারণ আপনি তরুণ যুবকদেরকে হাতে কাজ দিতে হবে। তাদের যদি হাতে কোনো কাজ না থাকে, তাদের যদি কিছু করার না থাকে, তাহলে কিন্তু তারা অটোমেটিক্যালি এটা আস্তে আস্তে ওই মাদকের দিকে, অনলাইন জুয়ার দিকে তারা ধাবিত হবে। এই জন্য আমরা মনে করি যে শর্ট টার্মে এই সাপ্লাইটা আমরা যে কোনোভাবে বন্ধ করব, এবং লং টার্মে তাদেরকে আমরা বিভিন্ন অল্টারনেট যে ওয়েজ আছে, খেলাধুলা, সংস্কৃতি, এর মধ্যে আমরা ইনভলভ করলে আশা করি এখান থেকে আমাদের তরুণ যুব সমাজ মুক্তি পাবে। এবার আমি অ্যাটাকিং প্রশ্ন করতে চাই একটু। সেটি হচ্ছে, হাওয়ায় ভাষা কিছু কথা আছে, সেটি হচ্ছে বিভিন্ন মহল থেকে আপনার নামে কিছু হাওয়াই কথা ছড়িয়েছে, যেমন পতিত শক্তি দোষীদের পুনর্বাসন বাণিজ্য, তাদের ব্যবসা বাণিজ্য দেখাশোনার ব্যাপারে আপনার বিরুদ্ধে কিছু এলিগেশন আছে, এবং বিভিন্ন ধরনের মিথ চালু আছে, যেটা আমরা হাওয়ায় শুনতে পাই। এই ব্যাপারে আপনার সুস্পষ্ট অথবা একটা জবাব আমার চাই। সুস্পষ্ট বক্তব্য হচ্ছে যে এগুলো আমরা যারা রাজনীতি করি, আমাদের বিভিন্ন ভাবে ঘায়ল করার জন্য এই কথাগুলো ছড়ানো হয়। আমি তাদেরকে বলবো, আপনার একটা স্পেসিফিক, শুধু স্পেসিফিক আপনি বলেন যে কোন ব্যক্তিকে। না, স্পেসিফিক কোনো কিছু নেই। রাইট, এই জন্যই আমার তো এখানেই। আপনি তো হাওয়ার কথা বলছেন, এটা জেনারিক কথা বলাই যায়, যে কোনো লোকের বিরুদ্ধে বলা যায়। কিন্তু আমি বলতে চাই যে কুষ্টিয়ার মানুষ যারা ফ্যাসিস্ট, যারা ফ্যাসিস্টের দোষর ছিল, সেই সময় যারা প্রভাবশালী ছিল, আপনার স্পেসিফিক বলেন যে ঠিক আছে, আমার মাধ্যমে কে পুনর্বাসিত হয়েছে, অথবা কার ব্যবসা বাণিজ্যে আমি দেখছি, অথবা কাকে আমি সহযোগিতা করছি। স্পেসিফিক হলে আরো ক্লিয়ার হয়, তাদের জন্য সুবিধা হয় এই জিনিসগুলোকে এস্টাবলিশ করা। স্যার, আপনি কি জানেন যে মানে এই প্রশ্নগুলো আপনার ঘর থেকেই আসছে? এগুলো বললাম তো যে আপনি আপনি জানেন নিশ্চয়, আমার বাইরে এবং ঘরে যারা রাজনীতি করি, সব জায়গায় প্রতিযোগিতায়, সব জায়গায় কম্পিটিটর, সব জায়গায় প্রতিদ্বন্দ্বী আছে। এখন যেভাবে চেষ্টা করে মানুষকে ঘায়ল করার, এখন তারা হয়তো চেষ্টা করছে এভাবে বললে মানুষ জিনিসটা হয়তো খাবে। আর আপনারা জানেন যারা মিডিয়ায় কাজ করে, মিডিয়া সবসময় নেগেটিভ নিউজ পছন্দ করে। আমি এটা বলেছি যে আমরা এত পজিটিভ কাজ করি, সেটা মিডিয়াতে আসে না, কিন্তু যখনই একটা হয়, হাওয়ার একটা নিউজ আসে, ওটা দেখা যায় হেডলাইন। এই জন্য আমি বলছি ইট শুড বি স্পেসিফিক। বলেন, যদি হয় আমি জবাব দিব। আপনারা এই সমস্ত কথা বলার পরেও কিন্তু দেখেন, আমরা প্রেস ক্লাবে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে আমরা একটা অভিযোগ বক্স আমরা স্থাপন করছি। এই সমস্ত চাঁদাবাজি, দখলবাজি, সন্ত্রাসী কার্যক্রমের এটা রুখে দেওয়ার জন্য। আপনি দেখেন সেই অভিযোগ আসে। আমি প্রতি সপ্তাহে আমরা অভিযোগ বক্স, আমরা প্রেস ক্লাবের সভাপতি, সেক্রেটারিকে সঙ্গে নিয়ে, শুধু আমরা না, তাদেরকে সঙ্গে নিয়ে আমরা এই বক্স গুলো ওপেন করি। এর আগে বলা হয়েছিল যে অভিযোগ বক্স আমাদের অফিসে বসানোর জন্য। আমি যখন বলেছিলাম, দেখেন অভিযোগ বক্স আমাদের অফিসে যদি বসাই, তাহলে এটা কে অভিযোগ দিল, কখন আমরা খুললাম, এটা কিন্তু প্রেসের কাছে একটা প্রশ্ন হয়ে যাবে। তখন এটা আমরা সঠিক জবাব দিতে পারবো না, এবং তখন মনে হবে যে আমরা মনে হয় এটা হাইড অ্যান্ড সিক আমরা গেম প্লে করতেছি। এটা এই জন্য আমরা প্রেস ক্লাবে রেখেছি। প্রেস ক্লাবের সংশ্লিষ্ট নেতৃবৃন্দ যারা আছে, ওখানে সভাপতি, সেক্রেটারি যারা আছে, তাদেরকে নিয়ে কিন্তু আমরা ওপেন করি, এবং তাদেরকে নিয়ে পরবর্তী পদক্ষেপ কি নেওয়া হলো এবং সেটার তদন্তের কি বেরিয়ে আসতো, তাদেরকে রিপোর্ট করা হয় এবং তাদের সঙ্গে নিয়ে করা হয়, এবং এই ব্যাপারে ওনারা কিন্তু ধারাবাহিক রিপোর্ট করেন। আপনি একজন ব্যবসায়ী মানুষ, তো সম্পদ আল্লাহ আপনাকে যথেষ্ট পরিমাণ দিয়েছে, কিন্তু আমরা যদি আপনাকে স্পেসিফিকলি জানতে চাই
আপনার নির্বাচনে নির্বাচিত হওয়ার আগে এবং পরের যে সম্পত্তির হিসাব, সেই ট্রান্সপারেন্সি আমরা পাবো কিনা? এটা শুনছি, এটা তো নতুন না। আমি 2014 সালে যখন উপজেলা চেয়ারম্যান আমি হয়েছিলাম, তখনকার সম্পদ আমার, প্রতিটা সম্পদের সবকিছু আপনার এখানে ট্রান্সপারেন্ট এবং এগুলো রেকর্ডেড। আমার ট্যাক্স ফাইল ভেরি মাচ ক্লিয়ার। এটা হাইড অ্যান্ড সিক করার কোনো সুযোগ নেই, কারণ আমি ব্যবসা করি, আমি রাজনীতি করি। এখানে কোনো কিছুই গোপন করার কোনো সুযোগ আছে বলে আমি মনে করি না। জি, আচ্ছা। ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকার কি এমপি হতে চায় নাকি জনসাধারণ নেতা হতে চায়? আমার এমপি হওয়া, আমার নেতা হওয়ার কোনো সুযোগ নেই। আমি দেশের মানুষের জন্য না, কাজ করি। নেতা এক জিনিস, এমপি আরেক জিনিস। এটা এটা হচ্ছে রাজনৈতিক সিকোয়েন্স, লজিক্যাল সিকোয়েন্স। মানুষ আমাকে কোথায় দেখতে চায়? আমি মানুষের জন্য কাজ করি, দেশের জন্য কাজ করি। এখানে দেখেন, এবার নমিনেশন, আমি কিন্তু নমিনেশন চাইনি। নমিনেশনের জন্য আমি কোনো ফর্ম ফিল আপ করিনি, কোনো আবেদন করিনি। দল আমাকে নমিনেশন দিয়েছে। আমি যদি খুব একদম স্পেসিফিকলি আপনাকে বলতে চাই যে একজন এমপি অবস্থান করে সংসদে আর একজন নেতা অবস্থান করে মানুষের হৃদয়ে। এটা এটা বললাম যে এটা লজিক্যাল সিকোয়েন্স, নেতার থেকে এমপি হয়। হ্যাঁ, এবং বললাম তো এখন যে সিস্টেম বা এখন যে প্রসিডিওর প্রসেস, আপনাকে কিন্তু নমিনেশন চাইতে হচ্ছে না। দল বা জনগণ, দেখেন দল নমিনেশন দিচ্ছে। দল নমিনেশন কিভাবে দিচ্ছে? দল কিন্তু জনগণের ওই আস্থা, বিশ্বাস, ভরসা, সাপোর্ট, মূল্যায়ন থেকে কিন্তু দল নমিনেশন দিচ্ছে। তার মানে কি, এখন তো এমপি কে ইচ্ছা করলে হতে পারবে না যদি না সে জনগণের নেতা হয়। তার মানে আপনার এই প্রশ্নটা ফিরে আসলাম যে ওই জনগণের নেতা হওয়াটাই মূল হ্যাঁ, জিনিস। কিন্তু আপনার বিরুদ্ধে তো বিদ্রোহ হয়েছে। এটাকে আমরা বিদ্রোহ বলতে চাই না। আপনারা দেখেছেন যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল অনেক বড় একটা দল, এখানে অনেক ত্যাগী যোগ্য নেতাকর্মী আছে। তো এখানে সবারই তো একটা এক্সপেকটেশন থাকে। আমার হয়তো মনে করছে, আমি যেমন বললাম যে না আমার এরকম এক্সপেকটেশন নাই, হয়তো ওনার এক্সপেকটেশন একটু ভিন্ন ছিল, যার কারণে ওনার তো কিছু ফলোয়ার আছে, কিছু নেতাকর্মী আছে, তারা একটু অসন্তোষ করতেই পারে। এই জন্য হয়তো তারা রাজপথে নেমেছে বা তারা রাজপথে তাদের কথাগুলো বলছে। এটা শুধু কুষ্টিয়া না, এটা সারা বাংলাদেশে। কুষ্টিয়ার বর্তমান বাস্তবতা আপনি কতটা পরখ করতে পারছেন? মানে হচ্ছে আপনাকে পেয়ে মানুষ কতটা খুশি? কারণ আমরা আমাদের গেজে যেটি দেখি সেটি হলো কুষ্টিয়ার মানুষ বরাবরই একজন ইয়াং জেনারেশনের কাউকে, অর্থাৎ আপনার মতো যুবক টাইপের কাউকে চাচ্ছিল এবং সেটা পেয়েছে। সেটা নিয়ে জনমনে সন্তোষ বিরাজ করছে। শোনো, মানুষের এক্সপেকটেশন, সাধারণ মানুষের এক্সপেকটেশন কি জানেন? যে নেতাদের কাছে সবকিছু নেতারা করে দেবে বা পাবে, এরকম না। তার সমস্যা, তার সুবিধা অসুবিধার কথা নেতাকে যে বলা, তাকে কাছে পাওয়া, তার সাথে শেয়ার করা, এটাই কিন্তু চাই। এবং এটা আমরা নিশ্চিত করছি। আমাদের, আমি যেটা বললাম, আমার ফোন 24 আওয়ার্স খোলা থাকে। আমি যে কোনো সময় অ্যাভেলেবল। যে কোনো মানুষ আমার কাছে যে কোনো কিছু বলতে পারে, তার সুখ দুঃখ, তার অভাব অনটন, তার এক্সপেকটেশন সবকিছু কিন্তু শেয়ার করতে পারে। এটাই কিন্তু চাই। আমি যখন একটা মানুষের তাদের হাত রেখে কথা বলি, যখন তার নামটা ধরে কথা বলি, তার কিছু আর সব কিন্তু সে ভুলে যায়। তার যত দুঃখ কষ্ট থাকে সব কিন্তু সে তখন ভুলে যায়। বাংলাদেশের বাস্তবতা হচ্ছে এখন কিন্তু মানুষ আগের মতো সেই ভাত মাছের রাজনীতি মানুষ করে না। মানুষ এখন এমন একজনকে চায় যে সুখে দুঃখে থাকবে, তাদের সুখ দুঃখ শেয়ার করতে পারবে। সেই দিক থেকে আপনি যেটি বলেছেন সেজন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো শেষ একটি প্রশ্ন, যে জনাব ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকার এমপি হওয়ার পরে কুষ্টিয়াবাসী এবং কুষ্টিয়াবাসীর সকল স্তরের মানুষকে আপনি একেবারে আপন করে নেওয়ার জন্য আপনার সবচেয়ে বড় পদক্ষেপ কি থাকবে, এবং আপনার নির্বাচনী ইশতেহারে অনেকগুলো দিক যেগুলো আমরা দেখি সেখানে কোনগুলো প্রাধান্য পাবে? আমি যেটা বলতে চাই যে আমাদের প্রধান বিষয়গুলো হচ্ছে, নাম্বার ওয়ান হচ্ছে মানুষের জীবন মানের উন্নয়ন। এটা হচ্ছে বেসিক জিনিস, এবং এটা করতে গেলে আমাদের শিক্ষা, স্বাস্থ্য, অবকাঠামো, কর্মসংস্থান এগুলো করতে হচ্ছে। এগুলো আমরা করবো। আর আরেকটা দিক যেটা, সেটা হচ্ছে এই যে সন্ত্রাস, চাঁদাবাজি, দখলবাজি, মাদক, জুয়া, নারী নির্যাতন এবং সর্বোপরি একটা দুর্নীতিমুক্ত সমাজ আমরা গড়ব। জি, ধন্যবাদ জনাব জাকির হোসেন সরকার, এতক্ষণ আমাদের সময় দিয়ে সহযোগিতা করার জন্য। আপনার গুরুত্বপূর্ণ যে আলোচনা আমরা শুনলাম, আমরা আশা করি আপনি এমপি হওয়ার পর এই বিষয়গুলোতে অটল থাকবেন, এবং আপনার থেকে আমরা অনেক কিছু আশা করি, এবং আমরা এটাও আশা করি যে ভবিষ্যতে আপনার কাছে আসার জন্য আমাদের আসলে কোনো ধরনের বেগ পেতে হবে না। এবং স্পেসিফিক আরেকটি শেষ প্রশ্ন
হচ্ছে এমপি হওয়ার পরে আমরা যখন তখন আপনাকে যে কোনো বিষয়ে জবাবদিহি করতে পারবো কিনা, এই প্রশ্নটি আগেও করেছি, কিন্তু এই প্রশ্নটি খুবই স্পেসিফাই হওয়া দরকার রাজনৈতিক ব্যক্তিত্বের জন্য। আমি আবারও বলতে চাই, এর আগে বলেছি যে আমার ফোন 24 আওয়ার্স করে থাকে। আপনারা যে কোনো বিষয়ে জবাবদিহি বা আপনার জিজ্ঞাসার জবাব বা আপনার প্রশ্ন উত্তরের জবাব, আপনি যে কোনো বিষয়ে যে কোনো সময় আপনি আমাদের কাছ থেকে পেতে পারবেন, আমার কাছ থেকে পেতে পারবেন ইনশাআল্লাহ। জি, ধন্যবাদ। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসলে আমরা এমন রাজনৈতিক ব্যক্তিত্বই চাই যে আসলে জনগণের জন্য 24/7 খোলা থাকবে এবং জনগণের সাহায্য যে থাকার বিষয়ে সব সময় সহমত পোষণ করবে, সেই আশাই আমরা ব্যক্ত করছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার দীর্ঘায়ু কামনা করছি। আজকের মতো আপনার থেকে আমরা এখানেই বিদায় নিচ্ছি। আমরা জনাব জাকির হোসেন সরকারের সাথে বিভিন্ন বিষয় আলোচনা করেছি এবং আমরা প্রশ্নকালীন বিভিন্ন বিষয়ে অ্যাটাক করার চেষ্টা করেছি। তিনি স্পষ্ট জবাব দিয়েছেন। আশা করি বাকি রাজনৈতিক ব্যক্তিত্ব এই ধরনের ট্রান্সপারেন্সি মেনটেন করবেন, সেই আশা ব্যক্ত করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।